আমদানি নির্ভরতা ও ক্যাপাসিটি চার্জ নিয়ে বিপাকে বিদ্যুৎ খাত। 4 বছরে উৎপাদন ব্যয় বেড়েছে 83%। নবায়নযোগ্যে জোর দেওয়ার তাগিদ। জেলা প্রশাসকদের সম্মেলনের রাজনৈতিক বিবেচনায় করা মামলা যাচাই বাছাইয়ের নির্দেশনা। মেলার জন্য কোনো খেলার মাঠ বরাদ্দ দেওয়া যাবে না। কোরবানি পশুবাহী ট্রাকে চাঁদাবাজি হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা। সড়কে হাট সম্প্রসারণ করা যাবে না, হুঁশিয়ারি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। হাম ও রুবেলা সহ 10 ধরনের 1,08,00,000 টিকা দেশে পৌঁছবে 10 মের মধ্যে। 4 দিনের মধ্যে শতভাগ টিকাদান সম্ভব হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং পশ্চিমবঙ্গে সরকার গঠনে আয়োজনে বিজেপি। দেশে গত 4 বছরে বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়েছে 83%। সেই সঙ্গে জ্বালানি খাতে 15% বেড়েছে আমদানি নির্ভরতা। IEEF এর প্রতিবেদনে এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। তেলভিত্তিক অতিরিক্ত খরচে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার এবং ক্যাপাসিটি চার্জের কারণে এমন সংকট তৈরি হয়েছে বলেও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। কোনোভাবেই দেশের বিদ্যুৎ খাতে খরচের লাগাম টানা যাচ্ছে না। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস IEEFA এর গবেষণা বলছে 2020-21 থেকে 2024-25 অর্থবছর পর্যন্ত দেশে বিদ্যুতের ইউনিট প্রতি উৎপাদন খরচ 6 টাকা 61 পয়সা থেকে বেড়ে 12 টাকা 10 পয়সা হয়েছে। এছাড়া জ্বালানি আমদানির উপর নির্ভরতা 47.7% থেকে 15% বেড়ে 62.5% দাঁড়িয়েছে। তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কথা যদি বিবেচনা না হয় 2024-25 অর্থ বছরেই গড় উৎপাদন খরচ হয়েছে 27 টাকার উপরে, এবং সেখানে 9.5 টাকার মতো ক্যাপাসিটি পেমেন্ট গিয়েছে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আপনার ক্যাপাসিটি পেমেন্ট গিয়েছে 5 টাকা 90 পয়সার মতো প্রতি ইউনিটে। 50-55% বা এর আশেপাশে লোড ফ্যাক্টর এগুলো অপারেট করেছে, যে কারণে ক্যাপাসিটি পেমেন্টটা বেশি। শুধু তাই নয়, 2024-25 অর্থবছর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমে স্বাভাবিক হলেও দেশের বাজারে দাম কমেনি, উল্টো বেড়েছে। 2024-25 অর্থ বছরে 22-23 অর্থ বছরের যে গড় মূল্য আছে কয়লার এবং অন্যান্য জ্বালানির মূল্য, সেখান থেকে দাম কমে আসে সিগনিফিকেন্টলি। যেমন কয়লার দাম প্রায় 59% পর্যন্ত 2024-25 অর্থ বছর কমে আসে, কিন্তু আমাদের খরচ কিন্তু কমেনি, বরং 2024-25 অর্থ বছরে আগের বছরের চেয়ে আরও 6% মতো বিদ্যুতের উৎপাদন খরচ বেড়েছে। গবেষণা বলছে বিশ্বজুড়ে মোট বিদ্যুতের 30% আসে নবায়নযোগ্য উৎস থেকে, সেখানে বাংলাদেশে তা মাত্র 2.3%। চুরি এবং সিস্টেম লস বন্ধ করতে না পারলে আগামীতে বিদ্যুৎ খাতে সংকট আরও বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। সরকারি বিদ্যুৎ কেন্দ্র কম প্ল্যান্ট ফ্যাক্টরে চলে, ব্যক্তিগত বিদ্যুৎ কেন্দ্রগুলো বেশি প্ল্যান্ট ফ্যাক্টরে চলে। এটা এক ধরনের প্রতারণা। আগেকার সরকারের মানে আমলেই প্রতিষ্ঠিত পদ্ধতি প্রক্রিয়া যে একই আছে, অব্যাহত আছে, এটা তার একটি জ্বলন্ত প্রমাণ। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের এপ্রিল থেকে জুনে যে পরিমাণ LNG আমদানি করা হয়েছে, চলতি বছরের একই সময়ে সমপরিমাণ আমদানিতেই বাড়তি লাগতে পারে $1 বিলিয়ন। কারণ $10 থেকে $12 MMBTU LNG এখন $20 ছাড়িয়েছে। নতুন ক্ষেত্র আবিষ্কার না হলে 2030 সালের পর দেশি গ্যাস উৎপাদন শূন্যের কাছাকাছি চলে যাবে। সংকট কাটাতে নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে গবেষণায়। ইউসুফ রানা, DBC নিউজ, ঢাকা। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার, জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী বনানীর একটি হোটেলে কয়েকটি দেশ ও দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় শেষে গণমাধ্যমে একথা বলেন তিনি। জ্বালানি খাতের সংকট কাটাতে 3 মাসের মধ্যে গ্যাস উত্তোলনে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান মন্ত্রী। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় বর্তমান সরকার, জানান বিএনপি মহাসচিব। আমাদের যে লক্ষ্য আছে অর্থনৈতিক উন্নয়ন করা, আপনার দেশে ইনভেস্টমেন্ট বাড়ানো, দেশে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা, এই কাজগুলোতে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। সবচেয়ে বড় সমস্যায় হয়েছে আপনার এনার্জি সেক্টরে। এনার্জি সেক্টরে আপনারা সবাই জানেন যে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, আমরা আপনার সোলার এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি।
4 দিনে জেলা প্রশাসক সম্মেলন শেষ হচ্ছে আজ। সরকার নীতি নির্ধারণী পর্যায়ে সরাসরি আলোচনার সুযোগ পেয়েছেন ডিসিরা। নিজ নিজ জেলায় ফিরে যাওয়ার আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তারা। সকালে অধিবেশনে কোনো খেলার মাঠ, মেলা বা হকারদের পুনর্বাসনে বরাদ্দ না দিতে ডিসিদের নির্দেশনা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আর রাজনৈতিক বিবেচনায় করা মামলা যাচাই বাছাই করার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার সকাল থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে একে একে মত বিনিময় করেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, রাজনৈতিক বিবেচনায় ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের সময় করা হয়রানিমূলক মামলাগুলো যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যে রাজনৈতিক বিবেচনায় বা হয়রানিমূলক উদ্দেশ্যপ্রণোদিত বোমা গায়েবে মামলা যে সঙ্গে দায়ের করা হয়েছিল আওয়ামী ফেসিবাদী সময়ে, যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এই সমস্ত বোমা মামলা, মিথ্যা মামলা যদি কারো বিরুদ্ধে হয়ে থাকে, তারা যথাযথ একটা ফর্ম আছে, এই ফর্মের মধ্যে আবেদন করবে উইথ আইদার চার্জশিট, এফআইআর এবং এজাহার সহ। তারা সেটা যাচাই বাছাই করে যদি সত্যিকারভাবে সেই শ্রেণীভুক্ত মামলা হয়ে থাকে, তখন সেগুলো প্রত্যাহারের জন্য সুপারিশ করবে। এদিকে বায়ু দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের পরামর্শ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী। পরিবেশ অধিদপ্তর বলেন বা আমাদের বন অধিদপ্তর বলেন, কার্যকর করার জন্য যে ভূমিকা দরকার সে ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা সহযোগিতা চাই। পার্বত্য অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। সর্বক্ষণে জেলার সমন্বয় সাধন করবেন, মোটামুটি তত্ত্বাবধান করবেন, সেটা আমরা নির্দেশ দিলাম। এটা তো আগে ছিল, ওনাদের বললাম যে ওনারা যদি সুন্দরভাবে হ্যান্ডেল করেন তাহলে কিন্তু পরিস্থিতি ভালো থাকবে, এখনো ভালো আছে, আগামীতে ভালো থাকবে। অন্যদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, এখন থেকে মেলার জন্য কোনো খেলার মাঠ বরাদ্দ দেওয়া যাবে না। রাজধানীতেও কোনো মাঠকে হকার পুনর্বাসনের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না। যেগুলো খেলার উপযোগী মাঠ সেগুলোতে নিশ্চয়ই তারা সেই হকার পুনর্বাসন করবেন না। দিনের আরও বেশ কিছু কর্মসূচির পর শেষ হবে জেলা প্রশাসকদের 4 দিনের এই সম্মেলন। থ্যাংক ইউ সো মাচ। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। জেলা প্রশাসক সম্মেলনের বিষয়ে আরও জানাতে ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, আজ তো জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন। এই শেষ দিনের কর্মসূচিতে কোন কোন বিষয়ে প্রাধান্য পেলেও কোন কোন বিষয়ে সিদ্ধান্তে আসতে পেরেছেন, আর সেই সাথে এই জেলা প্রশাসক সম্মেলন নিয়ে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে কি আপনার কাছে? দেখুন সাথী, শেষ দিনে 9টি সেশনে ধরে জেলা প্রশাসকগণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের সাথে ধারাবাহিক বৈঠক করছেন। ঠিক এই মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে বৈঠকটি হচ্ছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী তিনি বৈঠকে উপস্থিত আছেন, আমরা যেমনটি জানতে পেরেছি। ঠিক আসলে জনপ্রশাসন হচ্ছে একজন নীতি নির্ধারক হিসেবে কাজ করে মন্ত্রণালয়, আর সেই নীতি কিভাবে বাস্তবায়ন করবে রূপকার হিসেবে কাজ করেন জেলা প্রশাসকগণ। সুতরাং দুই পক্ষের মধ্যে যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মাঠ পর্যায়ে যে সুযোগ সুবিধা বৃদ্ধির সাধারণ মানুষের, সেটি নিয়ে তারা আলোচনা করছেন এমনটি আমরা জানতে পেরেছি। হয়তো কিছুক্ষণ পরে তারা ব্রিফ করবেন এখানে এসে। আপনি জানেন ধারাবাহিকভাবে বৈঠক শেষে তারা এখানে ব্রিফ করেন, তারপর আমরা জানতে পারি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আমরা শুনেছি, কিন্তু এর বাইরে কিন্তু আসন্ন ঈদ উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসকদের কাছে। বিশেষ করে ঈদের সারা দেশ, রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ যে প্রধান কার্যালয়, সেখানে ঈদের 7 দিন আগে একটি মনিটরিং সেল গঠন করা হবে। যে কোনো অভিযোগ এখানে জানানো যাবে এবং তাৎক্ষণিকভাবে তারা যাতে ব্যবস্থা নিতে পারেন। আপনি জানেন যে সারা দেশেই কিন্তু দুর্ঘটনা বেড়েছে। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন, বিশেষ করে গত ঈদের সময় যে ফেরি থেকে একটি বাস পানিতে পড়ে গিয়েছিল, নদীতে পড়ে গিয়েছিল এবং অনেক হতাহতের ঘটনা ঘটেছিল। এবার ফেরিতে যখন একটা বাস উঠবে বা ফেরি থেকে, তখন যাত্রী যে যেন নামা হয় সেটি তারা বাস্তবায়ন করবে এবং সড়ক দুর্ঘটনা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা নির্দেশনা দিয়েছেন। এর বাইরে আপনি শুনছিলাম যে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত নির্দেশনা দিয়েছে। সবকিছু মিলে এই পরবর্তীতে তথ্য মন্ত্রণালয়ের সাথে জেলা প্রশাসকের বৈঠক রয়েছে। এর পরপরে দুর্নীতি দমন কমিশন দুদক তাদের সাথে বৈঠক রয়েছে এবং সবশেষ মন্ত্রী পরিষদ যে সংশ্লিষ্টরা আছেন তাদের সাথে জেলা প্রশাসক বৈঠক করবেন এবং সব
শেষে সন্ধ্যায় তারা চীনমৈত্রী সম্মেলন করে প্রধানমন্ত্রীর সাথে একটি সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং পরবর্তী নৈশভোজে তারা অংশগ্রহণ করবে। তো সাথে আপাতত এখান থেকেই ছিল আমার কাছে। ধন্যবাদ বিজন, আপনাকে ধন্যবাদ। পদ্মা ব্যারেজ নিয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। দ্রুত একনেকে এই প্রকল্প উপস্থাপন করা হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে পানি ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী এসব কথা বলেন। পদ্মা ব্যারেজ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। 180 দিনে কি কি কাজ সম্পূর্ণ হবে সে বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া তিনি আরও জানান, প্রধানমন্ত্রী 16 মে চাঁদপুর ও 25 মে ফেনী সফর করবেন। এই সফরে নানা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পদ্মা ব্যারেজ, সেটার স্টাডি রিপোর্ট, কারিগরি দিক, সমীক্ষা প্রায় সম্পূর্ণ। সকল দিক বিবেচনায় জনস্বার্থে এই প্রজেক্টটা খুব শীঘ্রই একটা মিটিংয়ে উপস্থাপন হবে, আলোচনা হবে এবং সিদ্ধান্ত গৃহীত হবে। এর বাহিরে তিস্তা মহাপরিকল্পনা, সেটি আরেকটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই প্রজেক্টটি নিয়েও খুব প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। হামের প্রকোপ আরও বেড়ে গেলে মোবাইল হাসপাতাল সহ বিভিন্ন কার্যক্রম নেওয়া হবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাম রুবেলার টিকার চালান সংগ্রহণের পর সাংবাদিকদের একথা বলেন তিনি জানান, হাম ও রুবেলা সহ 10 ধরনের 1,08,00,000 টিকা আগামী 10 মের মধ্যে দেশে পৌঁছবে এবং এরই মধ্যে 93% টিকাদান কর্মসূচির টার্গেট পূরণ হয়েছে। আগামী 4 দিনের মধ্যে শতভাগ টিকাদান কর্মসূচি অর্জন সম্ভব হবে। সরকার 83.6 মিলিয়ন মার্কিন ডলার ইউনিসেফকে দিয়েছে, যার মাধ্যমে 95 মিলিয়ন ডোজ 10 দিনে সংগ্রহ করা হচ্ছে। হামের প্রাদুর্ভাব নিয়ে তিনি বলেন, হামকে চ্যালেঞ্জ করার মতো কোনো অব্যবস্থাপনা নেই। টিকা দিলে কার্যকর হতে 3 মাস সময় লাগে, তাই এই সংক্রমণ রোধে সবার সতর্কতা জরুরি। 3 থেকে 4 সপ্তাহ অ্যান্টিবডি ক্রিয়েট হতে, কাজে হাম টিকাটা আজকে দিলে আজকে কিন্তু রুদ্ধ হবে না। 10 মে আমরা 1,08,00,000 ডোজ MR, TD, BCG, TCB, BOPP অ্যান্ড পেন্টা ভ্যাকসিন দেশে পৌঁছবে। হামকে মোকাবেলা করার জন্য আমাদের পর্যাপ্ত স্ট্রাকচারাল ফ্যাসিলিটি রয়েছে, বেড রেডি করে রেখেছি। 3 দিনের সফরে চীনে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বুধবার বেইজিংয়ে পৌঁছলে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তাকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ওয়ে হুসাইয়াং। আজ বেইজিংয়ে দিয়াও উতাই স্টেট গেস্ট হাউসে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। বৈঠকে দুই দেশে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, উন্নয়ন নীতি এবং কৌশলগত অগ্রাধিকারগুলো নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে। এছাড়া সফরকালে পররাষ্ট্রমন্ত্রী CPPCCর চেয়ারম্যান সহ চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। কোরবানির পশু আনা নেওয়ার সময় চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে সরকার। তবে এমন কোনো ঘটনা ঘটলে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কোনোভাবেই সড়কে বা রেল লাইনের পাশে হাট সম্প্রসারণ করা যাবে না বলেও জানান তিনি। ঈদুল আজহার বাকি আর কিছুদিন মাত্র। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে কুরবানির পশুর হাট সহ নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে এবার বসছে 26টি পশুর হাট। এরই মধ্যে সব হাট প্রস্তুতির কাজ এগিয়েছে বেশ। এরই অংশ হিসেবে বুধবার গাবতলীর পশুর হাট পরিদর্শন করেন LGRD প্রতিমন্ত্রী। সঙ্গে ছিলেন সিটি প্রশাসক ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দেন, এবার কোনোভাবেই পশুবাহী ট্রাকে চাঁদাবাজি হতে দেয়া হবে না। সরকারের পক্ষ থেকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে রাস্তাঘাটে যারা কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না এবং ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। নির্ধারিত স্থানের বাইরে হাট সম্প্রসারণ করলে কঠোর ব্যবস্থার কথাও জানান প্রতিমন্ত্রী। এদিকে হাট ইজারার ক্ষেত্রে দলীয় বিবেচনা রাখা হয়নি বলে দাবি করছেন উত্তর সিটির প্রশাসক। গরুর হাট টেন্ডার দেওয়া হয়, ইজারা দেওয়া হয়, একদম ওপেন টেন্ডার, সকলের সামনে। এখানে দলীয় বিবেচনা থেকে শুরু করে কোনো কিছু এখানে যেহেতু প্রশ্ন যদি কেউ করে থাকে সেটা বিভ্রান্তমূলক প্রশ্ন হবে। সর্বোচ্চ দরদাতা এবং যাদের কাগজপত্র শর্তাবলীকে সফল রাখবে তাদেরকে ইজারা দেওয়া হবে। আর চাঁদাবাজি ও যানজট নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকদের মনিটরিং সেল গঠনের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সড়ক মহাসড়কের উপরে
কোনো রকমের পশুর হাট অনুমতি দেওয়া হবে না। ঈদুল আজহার 7 দিন আগে পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল, সেন্ট্রাল মনিটরিং সেল আমরা স্থাপন করব। সারা দেশের সাথে যোগাযোগ থাকবে, মহাসড়কগুলোকে যেখানে যেখানে ক্যামেরা আছে ক্যামেরা দিয়ে মনিটর করা হবে, আর যেখানে যেখানে নাই সেখানে আমরা যথোপযুক্ত ব্যবস্থা করব। সানজিদুল আলম, ডিবিসি নিউজ। রোদের হাসিতে হাওর অঞ্চলে কৃষকের মুখে হাসি, পুরো দমে ধান শুকনো ও সংগ্রহে ব্যস্ত তারা। তবে শর্তের বেড়াজালে সরকারিভাবে ধান চাল সংগ্রহের সুযোগ কাজে লাগাতে পারছেন না বেশিরভাগ কৃষক। সরকারি হিসেবে সব ফসলের যে ক্ষতি নিরূপণ করা হয়েছে তা মানতে নারাজ কৃষক। তাদের দাবি প্রকৃত ক্ষতি আরও অনেক বেশি। রোদের আলোয় কৃষকের আলো, ক্ষতি পিছনে ফেলে এখন ফসল বাঁচানোর লড়াই। মাঠ খলায় ধান শুকানো ও সংগ্রহে ব্যস্ত সুনামগঞ্জের কৃষক। কৃষি বিভাগ জানিয়েছে জেলার 20,160 হেক্টর ফসলি জমি প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত, আর চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত 16,401 হেক্টর জমির ধান। ক্ষতির পরিমাণ প্রায় 400 কোটি টাকা। কৃষকের দাবি প্রকৃত ক্ষতি আরও বেশি। পানি বাড়ে আবার টানি টানতে টানতে নৌকাও নাই, নৌকা আনি এখন না তো এবার নৌকা নিয়ে গেছে আবার বালতি টেনে আনি ধান আনারও কোনো আমরা আর অস্তিত্ব রয়েছে না। তখন আসা বাধ্যই আমরা যদি উকাইতাম পারি তে বাল বাচ্চা লইয়া খাইমু, আর না হলে হলেই ধান। নতুন করে বৃষ্টিপাত না হওয়া এবং রোদের দেখা মেলায় স্বস্তিতে কিশোরগঞ্জের কৃষক। তবে ক্ষতিগ্রস্ত ধান ঘরে তুলেও বিক্রি করতে পারছেন না তারা। সরকার আগাম সংগ্রহ শুরু করলেও সুফল পাচ্ছে না বেশিরভাগ কৃষক। এছাড়া বাজারে ক্রেতার অভাব ও সরকারি গুদামের কঠোর শর্তের চাপে তারা কম দামে দালালের কাছে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। নেত্রকোনার হাওড় অঞ্চল সহ 10 উপজেলার পানি কমতে শুরু করলেও ধান নিয়ে বিপাকে কৃষক। শুকাতে না পারায় সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রমের সুফল পাচ্ছে না তারা। প্রাথমিক হিসেবে জেলায় 69,698 কৃষকের 313 কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত। হবিগঞ্জে 67% ধান এখনও মাঠে পড়ে আছে, যা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। শর্তের বেড়াজালে ধান চাল সংগ্রহের সুযোগ কাজে লাগাতে পারছে না কৃষক। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। আমানত ফেরত ও হেয়ার কাট বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো চট্টগ্রামে বিক্ষোভ করছেন একীভূত 5 ব্যাংকের ক্ষুব্ধ আমানতকারীরা। নগরীর নিউ মার্কেট থেকে বাংলাদেশ ব্যাংক অভিমুখে যাত্রা করেন তারা। পথে কোতোয়ালি মোড়ে তাদের বাধা দেয় পুলিশ। আমানতকারীদের অভিযোগ, একীভূত হওয়া 5 ব্যাংকে টাকা রেখে বেকায়দায় পড়েছেন তারা। টাকা তুলতে না পারার পাশাপাশি হেয়ার কাটের নামে তাদের মূলধন থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। দীর্ঘদিন আন্দোলনের পরেও কোনো সমস্যার সুরাহা করছে না সংশ্লিষ্ট ব্যাংক বা মন্ত্রণালয়। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পদ থেকে এখনই সরে যেতে নারাজ তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দীর্ঘক্ষণের সংবাদ সম্মেলনে তিনি জোর গলায় অভিযোগ করেন 100 আসনে ভোট লুট করে হারানো হয়েছে তার দলকে। অন্যদিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত নিহত হয়েছেন 4 জন, আহত হয়েছেন অনেকেই। বিধানসভা নির্বাচনের পর এখন অন্যরকম হাওয়া বইছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। আর পরাজিত তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে ভোট লুটের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। মঙ্গলবার রাতে 6 ঘন্টার বেশি সময় ধরে সংবাদ সম্মেলনে তিনি বলেন 100 আসনে ভোট লুট করেছে বিজেপি। আমরা তো হারিয়ে নিয়ে যাব, হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট we didn't lose the election, but morally I am telling you that we won the election. এরই মধ্যে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে বলা হয়েছে মমতাকে। তবে তিনি জোর গলায় জানিয়েছেন এই হুকুম মানবেন না, পদত্যাগ পত্র নিয়ে যাবেন না রাজভবনে। তবে তার এমন সিদ্ধান্তে ভারতের সাংবিধানিক সংকট সৃষ্টি হবে না। পদত্যাগ না করলেও তিনি হয়ে যাবেন সাবেক প্রধানমন্ত্রী। মমতার এমন ঘোষণা অবস্থানকে পাত্তাই দিচ্ছে না রাজ্য জয় করা হিন্দুত্ববাদী দল বিজেপি। দলটি ব্যস্ত সরকার গঠন নিয়ে। নতুন বিধায়কের সাথে বৈঠক করতে কলকাতা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে রাজ্য হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কুলহারা, তখন তার পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। সভাপতি রাহুল গান্ধী সমর্থন জানিয়েছেন ভোট চুরির অভিযোগকে।
পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে 206 আসনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। আর টানা 3 বার ক্ষমতায় থাকা মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে 81 আসনে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের সাথে আলোচনায় অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালীতে সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য তিনি এও বলেছেন, ইরানের উচিত আত্মসমর্পণ করা, তবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে ইরান মাথা নত করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে ইরান যুক্তরাষ্ট্রে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে ইরাক। পারস্য উপসাগর উপকূলে যুদ্ধ উত্তেজনায় এবার কিছুটা ভাটার টান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালীতে সামরিক অভিযান আপাতত স্থগিত রাখছে ওয়াশিংটন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমনটাই জানিয়েছেন তিনি। এর আগে ট্রাম্প তার ওভাল অফিসে গণমাধ্যম কর্মীদের বলেন, ইরানের উচিত সাদা পতাকা উড়ানো এবং আত্মসমর্পণ করা। রক্তপাত কারো কাম্য নয়, তাদের একমাত্র পথ হলো আত্মসমর্পণ করা। আমরা একটি সুন্দর চুক্তির অপেক্ষায় আছি, তবে তা হতে হবে আমাদের শর্তে। তবে ট্রাম্পের এই আত্মসমর্পণ তত্ত্বকে সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান থেকে এক্সে দেয়া এক কঠোর বার্তায় তিনি জানান, চাপ প্রয়োগ করে ইরানকে দমানো যাবে না। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় এবার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে প্রস্তাব দিয়েছে ইরাক। দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সংকট নিরসনে ইরাক সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম বলে মনে করছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল জাইদি। কূটনীতির টেবিলে দাবার চাল চলছে সমানে। এখন দেখার বিষয় হোয়াইট হাউসের চাপ আর তেহরানের আপোষহীন অবস্থান শেষ পর্যন্ত কোন বিন্দুতে গিয়ে মেলে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।